নমস্কার, ফিরে এলাম রাত্রি 8:30টায়। বলেইছি আগে, আজকে ছোট ছোট করে 5 খণ্ডে এই 21-এর পাঁচালী আপনাদের শোনাব। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা আবোল তাবোলের মতো শোনাবে, তিনি উচ্চগ্রামে কথা বলবেন, এসবের মধ্যে কোনো অভিনবত্বও নেই, নতুনত্বও নেই। কিন্তু আজকে তার দেহের যাকে ইংরেজিতে বলে বডি ল্যাঙ্গুয়েজ এবং গলার একেবারে তীক্ষ্ণ বাঁশির মতো শব্দ দেখে আমার তো কিঞ্চিত ভয়ই লাগছিল যে রক্তের চাপ হঠাৎ তার মস্তিষ্কে উঠে না যায়। কেননা তাকে দেখে মনে হচ্ছিল যে নিশ্চয়ই হিস্টিরিয়াগ্রস্ত হয়ে পড়েছে, যার অর্থ দিদি খুব ভয় পেয়েছেন। কিন্তু এত ভয় কিসের, সেটা আমার বোধগম্য হয়নি। দেখুন, যে জিনিসটাকে পাথেয় করে মমতা বন্দ্যোপাধ্যায় 26-এর নির্বাচনী বৈতরণী পার হবেন ভাবছেন, তার চূড়ান্ত ফয়সালা কিন্তু এখনো বাকি আছে। আমি এই যে আমাদের যাবতীয় পরিচয়পত্র বাদ দিয়ে নির্বাচন কমিশন যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের প্রক্রিয়া শুরু করেছে তার কথা বলতে চাইছি। আপনাদের সকলের স্মরণে আছে জয়মাল্য বাগচি এবং তার একজন সতীর্থ বিচারপতির এজলাসে অবসরকালীন বেঞ্চে বিষয়টি নিয়ে সারা দিন ধরে শুনানি হয়েছিল। শুনানি শেষে তাদের আদেশে দুই বিচারপতি পরিষ্কার বলে দিয়েছিলেন যে তারা চান যে আধার কার্ড এবং এপিক কার্ড ও রেশন কার্ড বৈধ পরিচয়পত্র হিসেবে স্বীকৃত হোক এবং এই 3টি পরিচয়পত্র ওই 11টি দুষ্প্রাপ্য পরিচয়পত্রের তালিকায় সংযুক্ত করার জন্য তারা অনুরোধ জানিয়েছে। সুপ্রিম কোর্টের অনুরোধ আর আদেশের মধ্যে ভেদরেখা খুবই ক্ষীণ এবং তারা বলেছেন কোনো কারণে যদি নির্বাচন কমিশন মনে করে যে না, তাদের এই অনুরোধ তারা রক্ষা করতে পারবেন না, তবে 27 তারিখ এই সুপ্রিম কোর্টে এসে তাদের জানাতে হবে কেন, কোন কারণে এবং পরিপ্রেক্ষিতে তারা সুপ্রিম কোর্টের এই আর্জি রক্ষা করতে পারছেন না। মমতা বন্দ্যোপাধ্যায় এই যে এসআইআর বা যেটা হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, তিনি রাজনৈতিক ফায়দা তোলার জন্য এখন এইসব কথা বলছেন। কিন্তু আসল লড়াইটা সুপ্রিম কোর্টে লড়েছে কারা? যোগেন্দ্র যাদব, অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস এবং আরও বহু দলের, প্রায় বলতে গেলে বিজেপি বিরোধী সব দলের সদস্যরা। তাদের মধ্যে টিম করে অবশ্য মহুয়া মৈত্রের নামটাও আছে, কিন্তু যেদিন শুনানি হচ্ছিল তাকে বা তার কৌশলীকে আমি অন্তত সুপ্রিম কোর্টের চত্বরে দেখতেই পাইনি। সুতরাং এর বিরুদ্ধে আদৌ যদি কেউ জয়ী হয়, তার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম আসবে না। যোগেন্দ্র যাদব চমৎকার বলেছেন যে সুপ্রিম কোর্টের এই অনুরোধ প্রত্যাখ্যান করা নির্বাচন কমিশনের পক্ষে সম্ভব হবে না। অতএব তারা ধরেই নিয়েছেন যে তাদের জয় হয়ে গেছে। কিন্তু দেশটার নাম ভারতবর্ষ। কোন বেঞ্চে এবার এই মামলার শুনানি হবে আমি জানি না। যদি প্রধান বিচারপতির এজলাসে হয়, তাহলে নির্বাচন কমিশনের কপালে আরও দুঃখ আছে, একথা আমি এখনই বলে দিতে পারি। কিন্তু অন্যান্য বেঞ্চে গেলে তারা এ ব্যাপারে কি দৃষ্টিভঙ্গি নেবেন
সেটা আগাম আন্দাজ করা তো কারুর পক্ষে সম্ভব নয়। আমার পক্ষেও সেই ধরনের একটা বোকার মতো এক্সারসাইজ আমি করতে চাই না। তার মানে কি? তার মানে হচ্ছে, ধরুন একবার যদি সুপ্রিম কোর্টের অনুরোধ নির্বাচন কমিশন শিরোধার্য করে, তাহলে একটা চুকেই গেল। অর্থাৎ আধার কার্ড দেখিয়ে, এপিক কার্ড দেখিয়ে, রেশন কার্ড দেখিয়ে একজন নাগরিক তার ভারতীয়ত্ব প্রমাণ করতে পারবেন। তাহলে তো আর 1952 থেকে এ পর্যন্ত যত ভোট হয়েছে তার সঙ্গে 2026-এ পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের মৌলিক কোনো পার্থক্যই থাকবে না। তা সত্ত্বেও দিদিমণি ভীত কেন? ভীত এই কারণে যে তর্কের খাতিরে যদি ধরেও নিই যে এপিক কার্ড, আধার কিংবা রেশন কার্ডের ভিত্তিতে ভোটার তালিকায় নাম রাখা যাবে, তখন প্রশ্ন আসবে ওই নথিগুলি জাল না ঠিকঠাক। এবং যেহেতু পশ্চিমবঙ্গের বহু মানুষের কাছে এই জালি পরিচয়পত্রগুলি আছে, যেগুলি তারা তৃণমূল নেতাদের উৎকোচ দিয়ে সংগ্রহ করেছেন, এবং এর একটা খুব ওয়েল অর্গানাইজড র্যাকেট আছে। সুতরাং একবার যদি নির্বাচন কমিশন কারুর জাল এপিক কার্ড দেখে সেটাকে যাচাই করার চেষ্টা করেন, তাহলেই কিন্তু আসল বিপদ নেমে আসবে। অর্থাৎ প্রশ্নটা পরিচয়পত্রের নয়। আর যদি ধরা যাক সুপ্রিম কোর্ট এর এই অনুরোধ নির্বাচন কমিশন রক্ষা করল না, এবং কেন তারা রক্ষা করল না সেটা যুক্তিগ্রাহ্যভাবে সর্বোচ্চ আদালতকে বোঝাতে সক্ষম হলো, এবং সুপ্রিম কোর্ট এ ব্যাপারে আর হস্তক্ষেপ না করার সিদ্ধান্ত নিলেন, সেক্ষেত্রেও দিস প্রসেস গেটস জুডিশিয়াল লেজিটিমেসি। সুপ্রিম কোর্ট যদি একবার বলে দেয় যে আচ্ছা ঠিক আছে, আপনারা যা করছেন আপনারা চালিয়ে যান। আগের শুনানিতেই অবশ্য এই ইন্টেন্সিভ রিভিশনের উপর কোনো স্টে কিন্তু দেওয়া হয়নি, তারপরেও যা হবার হচ্ছে। এখন দিদিমণি আজকে বলে দিলেন, কোথা থেকে এই ফিগার পেয়েছেন জানি না, যে 42 লাখ ভোটারকে নাকি বিহারের ইলেকট্রাল রোল থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। আপনাকে কে বলেছে? কেউ কানে কানে বলেছে? আমি তো এখনো পর্যন্ত বিহারের কংগ্রেস, আরজেডি, সিপিআইএমএল কাউকে এই ধরনের অভিযোগ করতে শুনিনি। নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে এই ভোটার লিস্টে এমন কত 17 না 18 লক্ষ লোক আছেন যারা তাদের দেওয়া ঠিকানাতে থাকেন না। কিন্তু সবচেয়ে বড় কথা হলো, এটা একটা ড্রাফট তৈরি হচ্ছে, যেটা একেবারে বানচাল হয়ে গিয়ে নতুন করে আবার শুরু করতে হতে পারে যদি 27 তারিখ সুপ্রিম কোর্ট অন্যরকম রায় দেয়। আর যদি নাও দেয়, তাহলেও কিন্তু চ্যালেঞ্জ করার সময় আছে, তার প্রক্রিয়া আছে। যারা ঠিকানা দিয়ে সেখানে থাকেন না, তাদের সামনে সুযোগ আছে যে কেন তারা ওই ঠিকানায় এখন থাকেন না, সেটা নির্বাচন কমিশনের কাছে এসে জানানোর। অতএব বিহারে ভোটার লিস্ট থেকে 42 লক্ষ লোককে বাদ দিয়ে দেওয়া হয়েছে, এই ধরনের বিভ্রান্তিকর প্রচার যখন একজন নেত্রী তার রাজনৈতিক ফায়দার জন্য ব্যবহার করেন, তখন সত্যি তাকে হিস্টেরিয়াগ্রস্ত ছাড়া আমাদের আর কি মনে হতে পারে? আসলে
মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয় হচ্ছে যে এর আগে 2024-এর লোকসভা ভোটেও তার বিপন্নতা বোধ এতখানি ছিল না, কিন্তু এই 2026-এ যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের হয়ে ভোট চাইতে যাবেন, তার ভাবমূর্তি এতটাই মলিন হয়ে গিয়েছে যে আত্মবিশ্বাস, যেটা প্রকৃত আত্মবিশ্বাস, তার অনেকখানি তিনি খুইয়ে ফেলেছেন। তৃণমূল কংগ্রেসকে লোকে যে চোর ডাকাতের দল বলে, মমতা বলেছেন এরপর থেকে কেউ যদি বলে তাহলে আপনারাও তাদেরকে পাল্টা চোর বলবেন না, কি সব করবেন, সেটা তো অকারণে বলে না। 26,000 চাকরি হারানো ছেলেমেয়েরা রাস্তায় কাটা ঘুড়ির মতো ঘুরে বেড়াচ্ছে, আরও 32,000-এর চাকরি কি হবে সেটা নিশ্চিত নয়। ওবিসি তালিকায় জালি করে কয়েকটি মুসলিম গোষ্ঠীকে ঢুকিয়ে দেওয়ার প্রচেষ্টা বানচাল হয়ে গেছে। শিক্ষা ব্যবস্থাটা একেবারে যাকে বলে আজকে হরপ্পা মহেঞ্জোদারোর ছবি এরকম দেখতে লাগে, প্রায় সেই অবস্থায় নিয়ে এসে ফেলেছেন। এবং 94টা সামাজিক প্রকল্পের মধ্যে একটা দুটো ছাড়া, বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার ছাড়া আর কোনো প্রকল্পে গত কয়েক মাসে কোনো টাকা বরাদ্দ হয়েছে কিনা মমতা বন্দ্যোপাধ্যায় তো সেই হিসেব দিতে পারলেন না। তিনি এখনো মনে করছেন লক্ষ্মীর ভাণ্ডারই তাকে ফের বা চতুর্থবারের জন্য নবান্নে বসিয়ে দেবে। এই ধারণার অতিরঞ্জিত আমি সে কথা বলছি না, কেননা লক্ষ্মীর ভাণ্ডারের একটা মহিমা অবশ্যই গ্রামাঞ্চলে আছে, কিন্তু একই সঙ্গে কথাও ঠিক যে লক্ষ্মীর ভাণ্ডারের নামে যেভাবে দরজা যে কোনো মহিলার জন্য খুলে দেওয়া হয়েছে, তার অপব্যবহার হচ্ছে চূড়ান্তভাবে। আমাদের পাড়ায় আমি এমন কয়েকজনকে জানি যারা শিক্ষিত, মধ্যবিত্ত, সম্ভ্রান্ত, চাকরি করে, সেই সব মহিলারাও ওই দুয়ারে সরকারে লাইন দিয়ে একটা ফর্ম এনে ফিল আপ করে দিব্যি তাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের যে প্রাপ্য টাকা সেটা পেয়ে যাচ্ছেন। কেন পাচ্ছেন? আমাদের রাজ্যের কোনো বিরোধী দল আসলে তলিয়ে গিয়ে কিছু দেখে না। ভারতবর্ষের আরও অনেক রাজ্যে এই ধরনের ওয়েলফেয়ার স্কিম আছে। লাডলি বাহিন যোজনা, যাকে ব্যবহার করে বিজেপি এই সেদিন মধ্যপ্রদেশে ফের জিতল। একবার তাদের ক্রাইটেরিয়া কে কে পাবে, কোন কোন শর্ত পূরণ করলে পাবে পড়ে দেখবেন, আর আমাদের লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পটাও পড়ে দেখবেন। দেখবেন কোনো টার্গেটেড বেনিফিশিয়ারি নেই। অর্থাৎ মহিলা হওয়াটা তো কোনো পুণ্যের কাজ নয়, আর মহিলা হলেই লক্ষ্মীর ভাণ্ডারের জন্য তিনি এলিজেবল, এটাও কোনো কাজের কথা হতে পারে না। এই ধরনের প্রকল্প সাধারণত কয়েকটা শর্ত সাপেক্ষে দেওয়া হয়ে থাকে, যে শর্তগুলোর মধ্যে অন্যতম হলো তাদের আর্থিক অবস্থান, বাড়িতে অন্য কেউ চাকরি বাকরি করে কিনা, ইত্যাদি এবং ইত্যাদি। সুতরাং এই রাজ্যে যারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, যেসব অলক্ষ্মী একেবারে দু হাতে লুটে খাচ্ছেন, তাদের কোনো অডিট হয় না, তাদেরকে চিহ্নিত করার কোনো প্রক্রিয়াকরণ নেই। এই অবস্থায় লক্ষ্মীর ভাণ্ডার এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এমন একটা শিরোপীড়ার বিষয় হয়ে দাঁড়িয়েছে
যে কার্যত অন্য কোনো খাতে তার সরকার কোনো খরচা করতেই পারছেন না, এবং তার স্পষ্ট নির্দেশ যা কিছু সরকার আয় করবে এখন থেকে ভোট পর্যন্ত তার প্রতিটি কপরদাগ ব্যয় করতে হবে ওই লক্ষ্মীর ভাণ্ডারের জন্য। এবারের বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য যে টাকা বরাদ্দ হয়েছে সেই টাকা রাজ্য সরকার কর বা এক্সাইজ ডিউটি থেকে আয় করে কিনা আমার সন্দেহ। সুতরাং গোটা ব্যবস্থাটার মধ্যে যে একটা ফাঁকিবাজি আছে, ভিতরটা যে ফোঁপড়া, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের চেয়ে ভালো কেউ জানেন না। অতএব তার মনে হচ্ছে যে এবার তিনি একটা অবরুদ্ধ জায়গা থেকে এই লড়াইটা করতে বাধ্য হবেন, যার একদিকে আছে জালি পরিচয়পত্র হাতে নিয়ে অপেক্ষমান হাজার হাজার বাংলার ভোটার, অন্যদিকে আছে এই যে জনমুখী প্রকল্পের নামে টাকার চূড়ান্ত অপব্যবহার, আর সব মিলিয়ে যে তৃণমূল কংগ্রেস গত নির্বাচনে আগে পর্যন্ত 21শে জুলাইয়ে আমরা দেখেছিলাম, খবর নিয়ে দেখবেন জেলায় জেলায়, পাড়ায় পাড়ায়, ব্লকে ব্লকে আত্মঘাতী লড়াই করতেই তারা এখন ব্যস্ত। সুতরাং মমতা জানেন তিনি ট্র্যাপিজের খেলায় নেমেছেন। সুতো উপর যদি ঠিক করে পদচারণা করতে না পারেন তাহলে তার ভূতলে আছড়ে পড়া অবশ্যম্ভাবী। ফিরে আসছি 9টায়, দয়া করে থাকবেন।